নমস্কার, আমি আশুতোষ দত্ত। আমি আজকে আবারও ফিরে এসেছি বেশ কিছুদিন পর বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানী হিসাবে, যে কিভাবে বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানের লেটেস্ট উন্নতি হয়েছে, কিভাবে এটি ক্ষুদ্র শিল্প বা সাধারণ মানুষ বা গ্রামীণ মানুষের উপকার হতে পারে, সেই বিষয়ে আমি বিশদে এখানটা আলোচনা করব। তো এর আগে বিজ্ঞান নিয়ে আমি আলোচনা করেছি। তো আজকে আমি বায়োকেমিকের প্রাথমিক ধারণা আবার একটু উল্লেখ করছি, যে বায়োকেমিক ইজ দ্য মেডিকেল সায়েন্স অফ লাইফ বেসড অন বায়োকেমিস্ট্রি। অর্থাৎ বায়োকেমিক হলো মানুষের চিকিৎসা বিজ্ঞান, যার ভিত্তি হলো জীবন রসায়ন বা বায়োকেমিস্ট্রি। তো এর উপর বেস করেই বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার হয়েছে। এই চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার করেন ডক্টর ডাব্লিউ সুসলার 1873 সালে জার্মানির ওল্ডেনবার্গে। তো তারপর এই বিজ্ঞানের উপর কোনো গবেষণা হয়নি, কোনো আলোচনা পড়াশোনা, তেমন উন্নত মানের কোনো সিস্টেমেটিক স্টাডি এটার উপর হয়নি। তো আমি কোচবিহারের 2 নং ব্লক থেকে এটা নিয়ে পড়াশোনা এবং গবেষণা করবার চেষ্টা করি, এবং অনেকেই বায়োকেমিক নিয়ে পড়েছেন, কিন্তু প্রপার কনসেপ্টটা আমাদের দেওয়ার প্রয়োজন রয়েছে। যে এই যে বিজ্ঞান, এই বিজ্ঞানের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে উপকৃত করতে পারি। যারা বেকার ছেলে মেয়ে রয়েছে তারাও সেটাকে ট্রিটমেন্ট করে, কিন্তু একটি শর্ত থাকবে, বায়োকেমিককে বায়োকেমিক হিসেবেই ব্যবহার করা। যে বায়োকেমিক শিখে গিয়ে আমি অন্যপ্যাথির নাম লিখে বা অন্যপ্যাথির নামে ব্যবহার করলাম, তখন কিন্তু ওনারা হয়ে যাবেন ভুয়ো প্যাথির লোক। তাদের কোনো অস্তিত্ব থাকবে না, তারা যে কোনো সময় আইনিভাবে তারা অসুবিধায় পড়তে পারেন। তো এই বিজ্ঞানের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করে প্রচুর ছোট ছোট শিশু থেকে ধরে বয়স্ক মানুষ এবং মহিলা এবং অ্যাডালোসেন্স পিরিয়ডের মহিলা থেকে ধরে আমরা অনেককে সুস্থ করেছি। এবং এই সায়েন্সটি পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটা চিকিৎসা বিজ্ঞান। তো যাই হোক, এর আবিষ্কার হওয়ার পর যেহেতু গবেষণা তেমন হয়নি, তো প্রথম কোচবিহার থেকে গবেষণার চিন্তাভাবনা আমি নিজে স্টার্ট করি অ্যাজ এ বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানী বা এমিনেন্ট রিসার্চ ওয়ার্কার। আমি কেমিস্ট্রিতে এমএসসি পিএইচডি করে তারপরে এই বিজ্ঞানটা নিয়ে আমি চর্চা করতে শুরু করি, কারণ বেসিক্যালি আমি স্কুল টিচার। তা আমরা পড়াতে গিয়ে দেখতে পারি যে বিভিন্ন অ্যাসিড, বেস, সল্ট, তারপর সল্ট রয়েছে, মেটাল, নন মেটাল, মেটালয়েড, প্ল্যান্ট কিংডম, অ্যানিম্যাল কিংডমকে কীভাবে উপযুক্ত আকারে ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। তাহলে এই বিজ্ঞানের ক্ষেত্রে, এই বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে প্রথম যেটা আবিষ্কার হয়েছে সেটাকে আমরা বলছি ট্র্যাডিশনাল কনসেপ্ট অফ বায়োকেমি। তো এখন আমরা এটাকে ট্র্যাডিশনাল কনসেপ্ট মানে কি, যেখানে রয়েছে 12টা সাবস্টেন্স রেমেডিস, আর রয়েছে 28টা কম্বিনেশান, হুইচ ইজ ওয়েল নোন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবার এই ট্র্যাডিশনাল কনসেপ্টের মধ্যেও কিছু মিসকনসেপশান রয়েছে। যেমন এখানে 12 নম্বর যে সাবস্টেন্সটা আছে, 1, 2, 3, 4 করে আমরা যে 12টা সাবস্টেন্স, ইনঅর্গানিক সাবস্টেন্স আমি বারবার বলছি, কিন্তু বেশিরভাগ মানুষ বলে থাকে লবণ। তো প্রথমে 11টা হচ্ছে লবণ, লাস্টের যেটা রয়েছে সেটা হচ্ছে ডাইঅক্সাইড। কারণ আপনার যদি কোন কারণে একটা সাবস্টেন্স লবণ হয় আর কোন কারণে একটা সাবস্টেন্স ডাইঅক্সাইড হয়, সেটার উপর বেসিস করে আমরা দেখেছি স্টাডি করে, সেটা আমি এমএসসি পিএইচডি লেভেল পর্যন্ত স্টাডি করে দেখেছি যে সাইলেশিয়া যেটা রয়েছে এটাকে সিলিকন ডাইঅক্সাইড বলা হয়। এইটা আমার একটা নতুন ইনোভেশন ফার্স্ট। এছাড়া এখানটায় নিয়ে আসা হয়েছে পদার্থবিদ্যার সাথে মেডিকেল সায়েন্সের একটি ইন্টিগ্রেশন। যেমন ডিজিজ হলে আপনি যদি, ডিজিজ মানে কি, একটা ডিজিজ ফোর্স অ্যারাইজ করেছে বডিতে, এবার ডিজিজ ফোর্সটাকে যদি উইক করতে হয় তাহলে আপনাকে মেডিসিন সাপ্লাই করতে হবে, হুইচ ইজ কল্ড এক্সটার্নাল ফোর্স বা মেডিসিনাল ফোর্স। তা আমরা ফোর্স দেব। তো এইখানে আমরা যদি দেখি ফার্স্ট ল অফ মোশন,
হ্যাঁ, নিউটনস ফার্স্ট ল অফ মোশনের সাথে একটা মিল রয়েছে, যেটাকে বলা হয় ইনার্শিয়া, ল অফ ইনার্শিয়া। তো এখানে একটা রিলেশন রয়েছে। এবার বায়োকেমিকে সাধারণত ট্র্যাডিশনাল কনসেপ্টে, মানে পুরনো ধারণায় 12টা সাবস্টেন্সকে ব্যবহার করা হয়েছে বা 28টা কম্বিনেশনকেও করা হয়েছে, কিন্তু সেটা করা হয়েছে ডেসিমেল স্কেলে। কিন্তু এখন আমরা যেটা প্রপোজ করেছি, মানে আই হ্যাভ ইন্ট্রোডিউসড এ নিউ স্কেল হুইচ ইজ কল হাফ ডেসিমেল স্কেল অর হাফ ডেসিমেল স্কেল অর বায়োকেমি স্কেল। হ্যাঁ, এবার আমি যেহেতু এমএসসি পিএইচডি করে গবেষণা করছি, আমার সাথে দু একজন আছেন, তারা যতটা পারেন একটু হেল্প করার চেষ্টা করছেন। তো মূলত আমাকেই এই বিজ্ঞানটাকে টানতে হচ্ছে, মানে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা পৃথিবীব্যাপী। তো এই যে ওষুধগুলো আছে, এটা যাদের ভালো নলেজ রয়েছে তারা এই ট্র্যাডিশনাল কনসেপ্টের মাধ্যমে সব ধরনের ডিজিজকে ভালো করতে পারেন, কিন্তু বায়োকেমিস্ট্রির সাউন্ড নলেজ থাকা উচিত। এবার এই বিজ্ঞান যখন আবিষ্কার হয় তখন কি হয়, বায়োকেমিস্ট্রি এত ডেভেলপ ছিল না, তারপরে ফিজিওলজি এত ডেভেলপ ছিল না, তাই তখন একটা অন্যভাবে ধারণা দেওয়া হয়েছে, 12টা সল্ট বলা হয়েছে, সেটাকে আমি বলছি 11টা সল্ট, আর একটা হচ্ছে ডাইঅক্সাইড। এই ডাইঅক্সাইডটা হচ্ছে আমার নিউ ইনোভেশন বা ডিসকভারি। তো এবার চলতি চিকিৎসা পদ্ধতির সাথে এই বায়োকেমিকের একটা পার্থক্য রয়েছে। চলতি চিকিৎসা পদ্ধতি বিভিন্নভাবে হচ্ছে, যেমন আমরা দেখেছি সিদ্ধাই, হাকিমি, তারপরে এরকম অনেক পদ্ধতি রয়েছে। তাই এলোপ্যাথি, আয়ুর্বেদ, বিভিন্ন পদ্ধতি রয়েছে। কিন্তু বায়োকেমিক পদ্ধতিটাকে কি করা হয়েছে, অন্য একটা পদ্ধতির সাথে, প্যাথির সাথে যোগ করে দেওয়া হয়েছে, এবং এর যে এক্সিস্টেন্স, সেই এক্সিস্টেন্সটাকে যাতে কি বলবো, এই এক্সিস্টেন্সটা যাতে আত্মপ্রকাশ না ঘটে, তার জন্য একসময় আমরা দেখেছি যে একটা ডিপ্লোমা কোর্স ছিল ডিএইচবি, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি অ্যান্ড বায়োকেমিক, তারপরে এটার থেকে বায়োকেমিকটা তুলে দিয়ে ডিএইচএম অন্য কিছু হয়ে গেছে, পরে বিএইচএস বা বিএইচএম হয়ে গেছে। তো আমরা এখন সেটাকে নতুনভাবে করতে চাইছি। কেন? 1965 সালে পশ্চিমবঙ্গ সরকারের যে আইন ছিল, দি অ্যাক্ট অফ হোমিওপ্যাথি, বলা হয়েছে হোমিওপ্যাথি মিনস হোমিওপ্যাথি সিস্টেম অফ মেডিসিন is discovered by Master Hahnemann, and biochemic means biochemic system of medicine discovered by Dr. W. Sussler. তো যাই হোক, ডক্টর ডাব্লিউ সুসলার এটা আবিষ্কার করে সারা পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছিলেন, কিন্তু এর প্রোপাগেশন, প্রপার টিচিং লার্নিং প্রসেস, এর যে ইনিশিয়েশন, প্রোপাগেশন, রিসার্চ ওয়ার্ক তেমন কিছু আর হয়নি 1873 সালের পর। তো আমরা ভারতবর্ষের বিশেষত কোচবিহার থেকে আমরা মুভমেন্ট শুরু করি, এবং 1873 সালের পর প্রথম ইনোভেটিভ বা গবেষণাধর্মী বই লিখতে আমরা শুরু করি। এইখানে চিকিৎসা পদ্ধতি এবং এইখানে আরেকটা পদ্ধতির কনসেপ্ট তুলে ধরা হয়, যে ট্র্যাডিশনাল পদ্ধতির পাশাপাশি সেইটাকে আমরা বলছি মডার্ন কনসেপ্ট অফ বায়োকেমিক সিস্টেম মেডিসিন। হ্যাঁ, তার জন্য একটা বই লেখা হয়েছে, সেই বইটাকে আমরা বলছি এ মডার্ন থিওরি অফ বায়োকেমিক। এই যে এই বইটা, আচ্ছা, মডার্ন থিওরি অফ বায়োকেমিক। তো মডার্ন থিওরি অফ বায়োকেমিক যে বইটা রয়েছে, এইখানে আমরা কী করেছি, দুটো কনসেপ্ট দিয়েছি। একটা হচ্ছে মডার্ন কনসেপ্ট হুইচ ইজ টোটালি নিউ থিঙ্কিং ইন দ্য ওয়ার্ল্ড অফ বায়োকেমিক সিস্টেম মেডিসিন। ইট কন্টেন্স এনি মেডিসিনাল সাবস্টেন্স ফ্রম এনি সোর্সেস ইন সুইটেবল ফর্ম। আমরা যেমন এখানে মানে মডার্ন কনসেপ্ট অনুসারে মেডিসিনের যে সোর্স, তারা কি হতে পারে, অ্যাসিড, বেস, মেটাল, নন মেটাল, প্ল্যান্ট কিংডম, অ্যানিম্যাল কিংডম। আমরা কুলেখাড়া ব্যবহার করছি, এর মধ্যে আয়রন রয়েছে, বেকোপোমোনিয়ারি ব্যবহার করছি, কিন্তু আমরা আমাদের মেথোডোলজিতে ব্যবহার করছি। হ্যাঁ, তাই যে কোনো সাবস্টেন্সকে আমরা আমাদের মতো ব্যবহার করতে পারি। তো এইখানে আমি আরও খোলাখুলিভাবে বলতে চাই সাধারণ মানুষের জন্য, যে কোনো ওষুধের উৎস মানে ড্রাগ সোর্স, ড্রাগ আর মেডিসিন, দেখবেন ড্রাগ আর মেডিসিনের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, কেমিক্যালি দে আর সেম, বাট এটা ডিপেন্ড করে কোনটাকে আমরা ড্রাগ বলবো, কোনটাকে মেডিসিন বলবো। ড্রাগ হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স যেটা বেশি খেতে খেতে নেশায় পরিণত হয়, মানে এডিক্টেড হয়ে যায় পেশেন্ট, সেটাকে আমরা ড্রাগ বলবো।
আর মেডিসিন কোনটাকে বলবো, যেটা ডিজিজ কিওর করার জন্য ইউজ করা হয়, কিন্তু এটা নেশায় পরিণত হবে না, তাই এটাকে আমরা বলছি মেডিসিন। এটা হচ্ছে ড্রাগ আর মেডিসিনের তফাৎ। তো আমরা যে পদ্ধতি যা ব্যবহার করি না কেন, বায়োকেমিক সিস্টেম অনুসারে আমরা যদি ওষুধগুলোকে ব্যবহার করি, তাহলে দেখা যায় কি পেশেন্ট সুস্থ হচ্ছে, দুর্বল হচ্ছে না, এবং সহজেই আমরা কিউর করতে পারছি, তার খরচও খুব কম। আমরা কোনো প্যাথিকে আমরা নেগলেক্ট করছি না। যেমন এলোপ্যাথি হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট অ্যাকসেপ্টেড সিস্টেম, এবং এইখানে মডার্ন টেকনোলজি ব্যবহার করছে। আমরাও টেকনোলজি আমাদের থিঙ্কিংয়ে ব্যবহার করা যাবে, যে কোনো টেকনোলজি ব্যবহার করে ডায়াগনোসিস করে তারপরে আমরা মেডিসিন সাপ্লাই করব বা মেডিসিন প্রেসক্রাইব করব। তো এইটা হচ্ছে একটা সিস্টেম, এবং এর জন্য কী হবে, সাধারণ পিপুলদের কথা বললামই, তারা ভালো হবে। এবং বেকার ছেলেপেলে যারা আছে, বেকার যারা রয়েছেন, তারাও কি হয়, আত্মনির্ভরশীল হতে পারবে। আমরা আত্মনির্ভর ভারতে তারা কি করবে, তাদেরকে আমরা 6 মাসে 1 বছরের ট্রেনিং দিয়ে আত্মনির্ভর করে তুলতে পারি। এখন কিছু ইনস্টিটিউশন আছে, কিন্তু বিজ্ঞান জানা লোকের বড়ই অভাব, তাই প্রপার কনসেপ্টটা অনেকেই ক্যারি করতে পারছে না। তারা হোমিওপ্যাথি করছে না, বায়োকেমিক করছে, তারা ঠিক বুঝতে পারছে না। তাই আমি একমাত্র ব্যক্তি, যেখানে আমার গাড়িতেও, ফোর হুইলারেও আমি লিখেছি যে বায়োকেমিক ডাক্তার। কারণ যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা যেটা বলেছি সেলফ ট্রেন বায়োকেমিক ডক্টর, উনি বায়োকেমিককে আলাদাভাবে পড়েছেন। আমার যে বই আর একটা বের হবে, শিক্ষা এবং স্বাস্থ্য, সেখানে ওটা রবীন্দ্রনাথের কথা লেখা আছে। আর এছাড়া লেখা রয়েছে যে নিউ থিঙ্কিং অফ বায়োকেমিক মেডিকেল সায়েন্স, এখানেও আমরা উল্লেখ করেছি বিভিন্ন বিজ্ঞানীদের যে কাজকর্ম থেকে ধরে রবীন্দ্রনাথের যে চিন্তাভাবনা, সেটাকে যারা অনেকের কাছে জানা নেই যে রবীন্দ্রনাথ বায়োকেমিক ট্রিটমেন্ট করতেন। যদিও উনি ডক্টর নন, কিন্তু উনি ছিলেন মানে কি বলবো, বিজ্ঞান চেতনায় রবীন্দ্রনাথ, এবং চিকিৎসা বিজ্ঞানের আলোকে রবীন্দ্রনাথ। তাই আমরা রবীন্দ্রনাথকে দেখেছি বিভিন্ন জিনিস পড়াশোনা করে, অ্যানাটমি ফিজিওলজি পড়ে ইনি এই ট্রিটমেন্টটা করতেন, এবং এটার ভূয়সী প্রশংসা করেছেন, এবং উনি প্রমাণও দিয়ে গেছেন। আচ্ছা, এছাড়া বিভিন্ন ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করেছেন। আমি যেমন এটা লিখেছি, বায়োকেমিকটা কি, অ্যাকচুয়ালি 1830 সালের পর এই মডার্ন থিওরি অফ বায়োকেমিক অ্যান্ড নিউ থিঙ্কিং অফ বায়োকেমিক মেডিকেল সায়েন্স, এটা হচ্ছে একটা অত্যাধুনিক বই। এখানে বায়োকেমিক বিজ্ঞানকে দেখানো হয়েছে যে এটা হচ্ছে জীবন বিজ্ঞান, মানে লাইফ সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্স, তারপরে হচ্ছে আপনার রসায়ন বিজ্ঞান, আর একটা হচ্ছে মেডিকেল সায়েন্স। এই তিনটার কম্বিনেশনে এটা তৈরি হয়েছে। তো তৈরি হওয়ার ফলে যে ট্র্যাডিশনাল কনসেপ্ট অনুসারে ডিজিজেরও কনসেপ্ট দেওয়া হয়েছে যে বেসিক কজ অফ দ্য ডিজিজ ইজ দ্য ডেফিসিয়েন্সি অফ দ্য সেল সল্ট, যাতে মানে এই কারণে ডিজিজ হয় যে আমাদের শরীরে যে মিনারেলসগুলো থাকে এর অভাব হলে ডিজিজ হয়। এটা হচ্ছে বেসিক কজ। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে অনেক সাবস্টেন্স থাকে, তাদেরকে বায়ো কম্পোনেন্ট বলা হয়, সেইগুলোর ডেফিসিয়েন্সিতে ডিজিজ হতে পারে, বা বেড়ে গেলেও সেগুলো কী হয়, ডিজিজ হতে পারে। যেমন আপনার সুগারের ক্ষেত্রে আমরা দেখেছি হাইপার গ্লাইসিমিয়া বা হাইপোগ্লাইসিমিয়া, থাইরয়েডের ক্ষেত্রে থাইরয়েডিজম, মানে তো হাইপার অ্যাসিডিটি, হাইপো অ্যাসিডিটি। তো এইগুলো আমরা সহজে কী করে বায়োকেমিক ওষুধ ব্যবহার করে সুস্থ করতে পারছি। তারপরে আমাদের বোনদের বা মেয়েদের যে পেইনফুল যে মেনস্ট্রুয়েশন হয়, ঋতুস্রাব হয়, তার জন্য আমরা বায়োকেমিক ওষুধ করলে যত তাড়াতাড়ি কাজ করে, কোনো প্যাথির ওষুধ এত তাড়াতাড়ি কাজ করে না। 10 মিনিটের মধ্যে আমরা সেটা কমিয়ে দিয়েছি। এবং অল ওভার বডি পেইন হলে বায়োকেমিকের যে মানে কি বলবো, বায়োকেমিকের যে আপনার ইফেক্টিভিটি, সেটা আপনি অবাক হয়ে যাবেন। অনেকে তো অবাক হয়ে যায়। তারপরে আমরা ওষুধগুলোকে নামকরণ করেছি যে বায়োকেমিক অ্যান্টাসিড, বায়োকেমিক বোন রেমেডি, বায়োকেমিক গ্ল্যান্ড রেমেডি, তারপর বায়োকেমিক ব্লাড রেমেডি, তারপরে ফার্স্ট স্টেজ অফ ইনফ্লামেটরি বায়োকেমিক মেডিসিন, সেকেন্ড স্টেজ অফ ইনফ্লামেটরি বায়োকেমিক মেডিসিন, বায়োকেমিক অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এই যে আমরা ওষুধগুলো বিভিন্নভাবে আমরা ডিহাইড্রোজেনেট রেমেডি, তারপরে পাস আর সাইনাস রেমেডি, যেটাকে সিলিকন ডাইঅক্সাইডকে আমরা বলেছি। তো এই ওষুধগুলোর নাম করে আমরা তুলে ধরেছি, এবং উপযুক্ত সংকেত শুদ্ধ বিভিন্ন লিটারেচার সার্ভে করে
এবং গবেষণামূলক কাজ করে এইগুলোকে কিন্তু লেখা হয়েছে। কারণ আমরা দেখেছি এর আগে যত বই বেরিয়েছে, ধরুন ডক্টর কনস্ট্যান্টাইন হেরিং, উনি যিনি ডেসিমেল স্কেল আবিষ্কার করেছিলেন, উনি বই লিখেছেন 12 টিস্যু রেমেডিস। বোরিক অ্যান্ড ডিউই লিখেছেন সেম নামে সুসলার 12 টিস্যু রেমেডিস। চ্যাপম্যান লিখেছেন, তারপর আরও অনেকেই বিভিন্ন বই লিখেছে। কিন্তু বইগুলো ছিল দেখলাম কি অ্যারোনিয়াস। অ্যারোনিয়াস মানে কি, হোমিওপ্যাথি থিঙ্কিং থেকে বইগুলো লেখা হয়েছিল, কিন্তু দুটো থিঙ্কিং টোটালি আলাদা। কারণ এটা যেভাবে ফাংশন করে, বায়োকেমিক্যালি যে রিয়াকশান করে, করার মাধ্যমে মানুষকে সুস্থ করে, কিন্তু হোমিওপ্যাথির যে মেকানিজম সেটা কিন্তু আমরা একটু জানতে পারি যে সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডোজ, এটাকেই বলেছে। এর মধ্যে কোনো আলাদা কোনো গবেষণা নেই। গবেষণা বলতে বায়োকেমিক মেডিসিন ছাড়া তাদের কোনো অস্তিত্বও নেই। কারণ 1873 সালে যখন বায়োকেমিক বের হয়, তখন সেটা ছিল হোমিওপ্যাথি মিনস, হোমিওপ্যাথি যখন আইন হয়, হোমিওপ্যাথি মিনস হোমিওপ্যাথি সিস্টেম অফ মেডিসিন, ইট ইনক্লুজ দ্য ইউজেস অফ বায়োকেমিক রেমেডিস। তার মানে তারা বায়োকেমিক ব্যবহার করতে পারে, তাদের পড়াশোনা করার কোনো কথা এখানে লেখা নেই। তো হোমিওপ্যাথি ডাক্তার যারা আছে ওনারা ব্যবহার করছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি ওয়ার্ল্ড লেভেলে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছিলাম, আপনারা যে আয়রন ব্যবহার করছেন, রক্তের মধ্যে আয়রন কত স্টেজে থাকে, কোন ভ্যালেন্সি স্টেজে থাকে, কিভাবে ফাংশন করে। হ্যাঁ, তো পুরনো বইগুলোতে এরকম অনেক বই রয়েছে, ভুল ভালে ভর্তি বইগুলো। তো এই বইগুলোতে আমরা একটু নতুনভাবে তুলে ধরেছি, যতটা পারা যায় নির্ভুলভাবে এবং নতুন চিন্তা ভাবনায়, নতুন মাত্রায়, যেটা একটা সমাজ এবং দেশকে একটা দিশা দেখাচ্ছে। কিন্তু এই বিজ্ঞানটার প্রচার অনেক কম, তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে আমরা একটা রেজিস্ট্রেশন পেয়েছি, বায়োকেমিক এডুকেশন সেল অ্যাসোসিয়েশন, রেজিস্টার্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। তো এইখানে আমাদের মডার্ন কনসেপ্টকে মডার্ন কনসেপ্টকে আমাদের অ্যাকসেপ্ট করা হয়েছে। বলা হয়েছে, ইন দ্য লাইট অফ মডার্ন কনসেপ্ট আমরা সারা পৃথিবীতে, রাজ্য, জেলা, রাজ্য, দেশ তথা সারা পৃথিবীতে উইথ দ্য কোলাবোরেশন অফ পাবলিক, প্রাইভেট অর গভর্নমেন্ট ইনস্টিটিউশনের সাথে আমরা কাজ করতে পারি, কারণ সমাজ এবং দেশের স্বার্থে। এবং এটা নিয়ে স্বনির্ভরও হওয়া সম্ভব। কারণ যে অনেকে বেকার আছে, এইটা নিয়ে যদি কোথাও বসে যায় ট্রেনিং নিয়ে, বা ডিগ্রিটা, ডিপ্লোমা ডিগ্রি যদি এটা আমাদের গভর্নমেন্ট এগুলো করে, মানে আমাদেরকে পারমিশন দেন, আমরা সেই রেজিস্ট্রেশন বেসিসে আমরা চেষ্টা করছি, তাহলে হয় কি, এই বায়োকেমিকের মাধ্যমে অনেক মানুষের, দুর্গম এরিয়ার মানুষকে সহজেই ভালো করা যাবে। এবার শহরের যারা সচেতন মানুষ, তারা এলোপ্যাথির কাছে আগে যান, তারপরে যদি এলোপ্যাথিতে ভালো না হয় হোমিওপ্যাথির কাছে যান, হোমিওপ্যাথি ভালো না হলে তারপর বায়োকেমিক ডাক্তারদের কাছে আসেন। হ্যাঁ, তো আমি এটাই বলতে চাইছি আপনাদের মাধ্যমে, এটা অত্যন্ত গর্বের যে কোচবিহারের মতো জায়গা থেকে বায়োকেমিকের উপর গবেষণা হচ্ছে। 1873 সালের উপর দুটো বই বেরিয়েছে, এবং যে বইটা নতুন চিন্তা ভাবনায় লেখা রয়েছে, যার মাধ্যমে মানুষ সহজেই তার পছন্দের ওষুধকে, কোন রোগের জন্য কোন ওষুধ লাগবে বেছে নিতে পারবে। তো মানে এত সুন্দর একটা সিস্টেম। তো আমি সবাইকে বলবো, এই যে বইটা নিউ থিঙ্কিং অফ বায়োকেমিক মেডিকেল সায়েন্স, এই বইটা, এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি আমার দেওয়া রয়েছে। আমরা যে প্রেস কনফারেন্স করেছি, তারপরে আমি ভারত সরকার থেকে ধরে রাজ্য সরকার বা বিভিন্ন জায়গায় আমি পাঠিয়েছি। তো তাই বায়োকেমিক সম্পর্কে একটা কোটেশন আছে, বায়োকেমিক হলো সম্পূর্ণ স্বাধীন, নিরাপদ, অনন্য আধুনিক চিকিৎসা বিজ্ঞান, যার ভিত্তি জীবন রসায়ন। তো এই বইগুলোতে আমরা আরও জিনিস তুলে ধরেছি। একটা ডাক্তার হলে জানতে হবে, গলা ব্যথা হলে খালি ওষুধ দিলেই হবে না, যে এটার জন্য এটা ওষুধ, কীভাবে ফাংশন করছে বায়োকেমিক্যাল রিয়াকশানগুলো সেটাও জানতে হবে। যেমন আমরা ডাক্তারবাবুরা বলেন লবণ দিয়ে গার্গল করতে গলা ব্যথা হলে, কেন করেন? গলা পরিষ্কার হওয়ার জন্য। এই ধরনের যে এক্সপ্লেনেশনগুলো, সেগুলো এখানে দেওয়া রয়েছে। তারপরে কার্বন মনোক্সাইড কেন কার্বন ডাইঅক্সাইডের থেকে বেশি হার্মফুল, এই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। তো তাই আমরা তুলে ধরেছি ভিটামিন ডেফিসিয়েন্সি। মডার্ন কনসেপ্টে ভিটামিনের ডেফিসিয়েন্সির ডিজিজ হয়, আর আমাদের বায়োকেমিকে বেসিক কনসেপ্ট হচ্ছে ডেফিসিয়েন্সি অফ দ্য ডিফারেন্ট সাবস্টেন্সেস। হ্যাঁ, এবার জল ডেফিসিয়েন্সি হলে আমাদের ডিজিজ হয়। হিউম্যান ব্রেনে 85% জল থাকে, তাই আমরা উপযুক্ত মাত্রায় যাতে জল পান করতে পারি। শিশুরা যখন মাতৃগর্ভে থাকে, তারা ওয়াটার ব্যাগের মধ্যে
তাদের অনেক বেশি জল পান করতে হয়। তো জল পান করতে হয় মানে তারা জলের মধ্যেই ওয়াটার ব্যাগে থাকে, তখন বডিতে তাদের জল থাকে প্রায় মানে 70 থেকে 92%। ইভেন একুয়াটিক যে অ্যানিমেলগুলো আছে বা প্রাণীগুলো বা প্ল্যান্টগুলো আছে তাদেরও জলের পরিমাণ 92% থাকে। আমাদের অ্যাডাল্ট হিউম্যান বডিতে মিনিমাম 70% ওয়াটার থাকা দরকার। তাহলে আমাদের যে বডিটা, যেটাকে বলা হয় বায়োকেমিক্যালি ফর্ম বডি, বায়োকেমিক্যালি যে দেহটা তৈরি হয় সেটাকে বলা হয় বায়োকেমিক দেহ, বায়োকেমিক্যালি ফর্ম হয়েছে। তো এই বডির মধ্যে বিভিন্ন রিয়াকশান হচ্ছে, সেই রিয়াকশানগুলোকে বলা হয় বায়োকেমিক্যাল রিয়াকশান। তো রিয়াকশানের মাধ্যমে কোথাও ডেফিসিয়েন্সি হচ্ছে, ক্ষয় হচ্ছে, তার পূরণও হচ্ছে। দেখা গেল আমরা খাদ্য খাচ্ছি, খাদ্যের মাধ্যমে সবসময় পূরণ হয় না, তাই আমরা সিজনাল ফ্রুট আমরা খেতে বলি, বিভিন্ন জিনিস আমরা খেতে বলি, এই খাবারের মাধ্যমেও কী হয়, অনেকটা ফিল আপ হয়। এছাড়া দেখা যায় যে সয়েলে গ্রো করছে, সেই সয়েলের মধ্যে যে উদ্ভিদটা গ্রো করছে, আমাদের সেই সয়েলটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, সয়েল টেস্ট করতে হবে, করার পর সয়েলটা যদি বৈশিষ্ট্য সব প্যারামিটার যদি ঠিক থাকে, তাহলে ওই সয়েলে যে গাছটা হবে তার মধ্যে যে কোয়ালিটির ফ্রুট পাওয়া যাবে, যেটা আমাদের উপকারে লাগবে। তো এইবার দেখুন, ডক্টর মিঠু দত্ত কর্মকার, প্রখ্যাত বায়োকেমিক চিকিৎসক তথা বিশিষ্ট সমাজসেবী, উনি একটি বই সম্পাদনা করেছেন এবং লিখেছেন সমাজ দর্পণের শিক্ষারত্ন। এখানে আমার গবেষণার যে বিষয়গুলো, সেই গবেষণার বিষয়গুলো রয়েছে। তো এইখানটায় কিভাবে জেসুইট পাউডার থেকে প্রথম ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়েছিল তাও এখানটা আছে। আমার বিভিন্ন গবেষণাপত্র এখানটায় রয়েছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল গবেষণাপত্র, বিভিন্ন পেপারে আমরা খবরের কাগজে যে জিনিসগুলো লিখে থাকি। যেমন আজকেও উত্তরবঙ্গ সংবাদে আমার লেখা বেরিয়েছে রসায়নের উপর। তো এরকম প্রচুর বিভিন্ন পেপারে লিখেছি, বিভিন্ন কর্মকাণ্ডের যে কাজ হয়েছে তাও এখানটায় লেখা রয়েছে। তো আমি দেখেছি। তারপরে মেডিসিনাল প্ল্যান্টকে আমরা অন্তর্ভুক্ত করেছি এখানটা। দেখুন, এই যে তার জন্য ভেষজ উদ্যান করা হয়েছে আমবাড়ি ধুনিরামা স্কুলে, টোটালটা আমার উদ্যোগে। এই যে গাছগুলোর থেকে আমরা নিম থেকে ধরে, কালমেঘ থেকে ধরে, হরিতকি থেকে ধরে, বাসক থেকে ধরে, তারপর এই যে গাছগুলো আছে একাঙ্গী, এদের কাজকর্ম, ঔলট কম্বল, এগুলো আমরা এখানে এইগুলো ধরে রেখেছি, ফাংশানগুলো ধরেছি। তাতে শিক্ষার্থীরা, সাধারণ মানুষ এসে শিখতে পারছে এবং এর উপকারিতা সম্পর্কেও জানতে পারছে। আয়াপন রয়েছে পান গাছ। আমরা কেন পান খেতে বলবো, খালি পান খেলে মুখের দুর্গন্ধ দূর হয়, অ্যাসিডিটি দূর হয়ে যায়। বিজ্ঞান ভাবনায় জীবন ও জীবিকা, এখানে বিজ্ঞানের সাথে আমি কেরিয়ারকে তুলে ধরেছি, বিজ্ঞানের বিভিন্ন ভাগকে তুলে ধরেছি। এবং এখানে চিকিৎসা বিজ্ঞানের সময় আর্যভট্টের পর আমরা বায়োকেমিক মেডিকেল সায়েন্সকেও তুলে ধরেছি, যেটা দিস সায়েন্স ইজ নেগলেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। যদিও it is approved and accepted by Central Act and along with the other pathy and supported by WHO also. তো আমাদের এই বার্তা, বায়োকেমিক ব্যবহার করুন, এর খুব উপকার রয়েছে এবং এই শিক্ষাটা গ্রহণ করুন। আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেটা ট্রেন করবার চেষ্টা করব এবং বিভিন্ন বই, আমাদের দরকার হচ্ছে সায়েন্টিফিক বই, সেই বইগুলো আমরা বের করার আগে চেষ্টা করছি। ধন্যবাদ, ভালো থাকুন।